এখানে যদি আমরা দেখি যে ফা, এটি মাথাটি মোড়ানো, এর উপরে একটি ফোঁটা থাকলে আমরা বলি ফা। কিন্তু এটি শব্দের শুরুতে যদি ফা থাকে তখনই শুধুমাত্র এরকম হয়, কিন্তু যদি শব্দের মাঝখানে থাকে তখন মাথা মোড়ানো শুধু দেখব আমরা। কিন্তু এখানে যেমন মাথা মোড়ানোর পরে মাঝখানে ভরাট ছিল, কালো দেখা যাচ্ছে, কিন্তু এখানে মাঝখানে ফা হরফটি থাকার কারণে এটি মোড়ানো থাকবে কিন্তু কালো হবে না, বরং মাঝখানে ফাঁকা থাকবে। কিন্তু আবার যদি একটি শব্দের শেষে থাকে ফা, সেই ক্ষেত্রে পুরা ফাটাই থাকবে, পুরা ফা যে হরফটি পূর্ণাঙ্গ রূপ সেটি থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আলহামদুলিল্লাহ, আমরা কুরআন শিক্ষার হাতে খড়ি যে প্রোগ্রামটি শুরু করেছি ধারাবাহিকভাবে পর্ব আকারে, আমরা আজকে আমাদের প্রোগ্রামের তৃতীয় পর্বে অক্ষর পরিচয় সংক্রান্ত একটি উপস্থাপন আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ। তো আমরা অক্ষর চেনার বিষয়টি আমরা প্রথম দুটি পর্বে আলোচনা করেছি এবং সেই সাথে অক্ষরগুলো আমরা পরীক্ষা করেছি যে আমরা চিনতে আসলে পারছি কি না। এবং আজকে আমরা জানব যে এই অক্ষরগুলো বা হরফগুলো কী রূপ লাভ করে বা আকৃতি ধারণ করে যখন এই হরফগুলো শব্দের শুরুতে, মাঝখানে বা শেষে অবস্থান করে। তো আমরা দেখতে পাচ্ছি যে বা যে হরফটি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বা, এখানে একটি নোক্তা দেখছি আমরা নিচে। নোক্তাটি রয়েছে একটি আলের নিচে, সাধারণত বা হরফ এটি। এবং আমরা খেয়াল রাখবো যে এই যদি একটি শব্দের শেষে থাকে তখনই শুধুমাত্র বা হরফটি এই পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে। কিন্তু যদি শব্দের শুরুতে হয় তখন একটি আলের নিচে এভাবে একটি ফোঁটা থাকলেই আমরা বুঝে নিব যে এটি বা। অথবা যদি শব্দের মাঝখানে থাকে সেই ক্ষেত্রে আমরা এই যে আলের নিচে একটি ফোঁটা দেখলেই বুঝে নিব এটি হলো বা। যদি আমরা একটি শব্দের তিনটি হরফই যদি বা হয়, সেই ক্ষেত্রে বাটি কীরকম হবে বা এর রূপ কেমন হবে আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো শুরুতে হলে এরকম, মাঝখানে এরকম এবং শেষে এরকম। তো শুরুতে যখন হবে সেই ক্ষেত্রে এটি একটি আল, এই যে আলটির নিচে হবে একটি ফোঁটা, আমরা এটা দেখেই বুঝে ফেলবো যে এটি হলো বা। আবার যদি শব্দের মাঝখানে হয়, যেমন ডান দিকে একটি হরফ আছে বা, তার সাথে আরেকটি হরফ বা যদি যুক্ত হয়, সেই ক্ষেত্রে ফোঁটাটি হবে এই আলের ঠিক নিচে। আবার যদি শব্দের শেষে এই বা হরফটি থাকে, সেই ক্ষেত্রে এই বা হরফটির যে ফোঁটাটি হবে ঠিক নৌকার নিচে। এই যে এই অংশটি আমরা নৌকা বলছি, এই নৌকার ঠিক নিচে হবে বা হরফটি। তো আমরা যদি শুধু বা ছাড়া অন্য কোনো হরফ দিয়ে এটা লিখতে চাই, যেমন আমরা যদি লিখি লাম বা আইন, সেই ক্ষেত্রে আমার বা হরফটি হবে এই আলের নিচে ঠিক একটি নোক্তা দেখলেই আমরা বুঝে ফেলতে পারবো যে এটি হলো বা। তাহলে আমরা এখানে লিখলাম লাম বা আইন। আবার যদি শুরুতে আমরা বা দিয়ে লিখতাম তাহলে আমাদের বা হতো এরকম,
বা লাম আইন, সেই ক্ষেত্রে বায়ের নোক্তাটি হতো শুরুর ক্ষেত্রে এই আলের নিচে, এবং শেষে যদি হয়, যেমন আমরা যদি বলি লাম আইন বা, তাহলে শেষে বা হলে হবে, যদি লাম এটি হয় শুরুতে, এরপরে আইন, আমরা এই আইনটা দেখে, আইনটা এই যে চ্যাপটা, এটা যখন আইন মাঝখানে ব্যবহৃত হবে তখন, তো যাই হোক, আইনের যখন আলাদাভাবে আমরা এই হরফের অবস্থানগত আকৃতি নিয়ে আলোচনা করব, তখন আমরা আরও স্পষ্টভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন জানি যে লাম আইন এবং বা এটি শেষে হওয়ার কারণে বা হরফটি নোক্তাটি বা ফোঁটাটি এই আলের নিচে না দিয়ে ঠিক নৌকার নিচে। তাহলে আমরা এভাবে এই বা হরফটিকে আমরা চিনতে পারলাম যে তা হলো শুরুতে, মাঝখানে এবং শেষে এর রূপ বা আকৃতি কেমন হয়। অনুরূপভাবে যদি আমরা এখন তা হরফটিকে খেয়াল করি, দেখব আমরা যে এই যে তা হরফটি, এই আলের উপরে দুই নোক্তা দেখলেই আমাদেরকে বুঝে নিতে হবে যে এটি হলো তা। এটি শব্দের শুরুতে যদি তা ব্যবহার হয়, শব্দের মাঝখানে ক্ষেত্রে তা এরকম হবে, আলের উপরে দুইটি ফোঁটা দেখলেই আমরা বুঝে নেব তা, এবং শব্দের শেষে যদি তা হরফটি ব্যবহৃত হয়, সেই ক্ষেত্রে তা হরফটি হবে এরকম, নৌকার উপর দুই ফোঁটা দেখেই আমরা বুঝে ফেলব যে এটি হলো তা। তো আশা করি আমরা যদি বা এবং তা চিনতে পারি, তাহলে পর্যায়ক্রমে বাকি হরফগুলো আমাদের জন্য চেনা সহজ হবে। তো আমরা এ কারণে এখানে সময় বেশি খরচ করব না, শুধু একবার করে আমরা দেখিয়ে দিয়ে যাব প্রতিটি হরফ, তাদের শব্দের শুরুতে, মাঝখানে এবং শেষে তাদের রূপ বা আকৃতি কীরকম হতে পারে অবস্থানগত কারণে। তাহলে আমরা দেখছি যে এটি হলো ছা, নোক্তার উপরে দুঃখিত, আলের উপরে তিন ফোঁটা থাকলেই হলো ছা, আলের উপরে তিন ফোঁটা থাকলেই হলো ছা, এবং নৌকার উপরে তিন ফোঁটা থাকলেই হলো ছা। এটি শুরুতে, এটি শব্দের মাঝখানে, এবং এটি শব্দের শেষে যদি অবস্থান হয় ছায়ের, তখন তারা এই রূপ লাভ করে। এরপর আমরা যদি দেখি নুন, আমরা জানি যে নুন হলো, এটি চাঁদের মতো দেখা যায়, উপরে এক ফোঁটা, তার নাম নুন। কিন্তু এটি আসলে যদি শব্দের শেষে থাকে, অর্থাৎ একবারে বাম দিকে, সেই ক্ষেত্রে এই নুন এই পূর্ণাঙ্গ আকৃতিতে তার আকৃতি লাভ করে, বা অবস্থানগত তার আকৃতি হয় এই পূর্ণাঙ্গ আকৃতি। আর মাঝখানে থাকলে, আলের পরে একটি ফোঁটা থাকলেই আমাদেরকে বুঝে নিতে হবে যে সেটি নুন, এবং শুরুতে যদি থাকে নুন, তাহলে একটি আলের পর একটি ফোঁটা এভাবে দেখলে আমরা বুঝে নেব যে এটি হলো নুন। এরপর ইয়ার ক্ষেত্রে শুরুতে থাকলে আলের নিচে দুই ফোঁটা, এটি হলো ইয়া। শব্দের মাঝখানে যদি ইয়া ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আলের নিচে দুইটি ফোঁটা দেখে আমরা বুঝবো ইয়া, এবং যদি শব্দের শেষে ইয়া ব্যবহৃত হয়, সেক্ষেত্রে নিচে দুটি ফোঁটা না দিয়ে বরং শুধুমাত্র ছয়ের মতো, বাংলা ছয়ের মতো যে ইয়া ব্যবহৃত হয়, সেটির রূপ হলো এরকম, বাংলা ছয়ের মতো। এরপরে আমরা জিম, হা, খ এই হরফগুলোও চিনতে পারব। যেমন জিমের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, আমরা বলেছিলাম যে হা, হাই হত্তি, যেটা এটি মূলত, দুঃখিত, জিম এখানে। তো আমরা বলেছিলাম যে হা, যে আম পাড়া কোটার মতো দেখা যায়, এই যে আম পাড়া কোটার মতো দেখা যায়, এই অংশটি দেখেই আমাদেরকে বুঝে নিতে হবে যে এটি হা।
আর এই বাড়তি অংশটা হলো পূর্ণাঙ্গ হা লিখতে গেলে এভাবে লিখতে হবে। কিন্তু চেনার জন্য শুধুমাত্র এই যে আম পাড়া কোটার মতো এই এতটুকু অংশ দেখলেই আমাদেরকে বুঝে নিতে হবে যে এটি হা। যেমন শব্দের শেষে যদি হা ব্যবহৃত হয় তাহলে পূর্ণাঙ্গ এই হাটি থাকবে, শব্দের মাঝখানে হলে তার ডান দিকের কোনো হরফের সাথে যুক্ত থাকলে হাটি এভাবে একটি যে কোনো হরফ আসলো তার সাথে এভাবে যুক্ত হবে। আর যদি হা শুরুতেই হয় তাহলে এই আমপাড়া কোটার যে মাথাটি, এই মাথাটি দেখলেই তারপরে এর সাথে অন্য কোনো হরফ যুক্ত হতে পারে, যেমন বা, তা বা যে কোনো হরফ, লাম বা অন্য আরেকটি হা। যদি এই হায়ের সাথে এই হা যুক্ত হয়, পরপর দুটি হা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই হায়ের যে অংশটি বেড়ে আসছে সেটি এসে এখানে আরেকটি হাকে যুক্ত করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে শুরুতে, শব্দের শুরুতে হা এর রূপ এরূপ হবে। অনুরূপভাবে জিম যদি একটি নিচে ফোঁটা থাকে তাহলেই সেটি জিম হবে। যেমন এখানে পূর্ণাঙ্গ রূপ হলো এরূপ হায়ের, অনেকে বলে পেটে, আসলে পেটে না, এটি নিচেই বলা হয় এই কারণেই যে এই আমপাড়া কোটার নিচেই কিন্তু এই ফোঁটাটি আছে। ফলে আমরা নিচেই বলবো যে হায়ের নিচে এক ফোঁটা, তা হলো জিম। তাহলে আমরা এটি জানলাম যে শব্দের শেষে জিম পূর্ণ আকৃতিতে এইভাবে থাকবে, মাঝখানে হলে তার ডান দিকের হরফের সাথে যুক্ত হলে এইভাবে, এবং শুরুতেই যদি একবারে ডান দিকের শুরুতেই, শব্দের শুরুতেই জিম থাকে তাহলে তার রূপটি এরকম হবে, নিচে একটি ফোঁটা, হায়ের নিচে ফোঁটা। আর ক্ষয়ের ক্ষেত্রে হায়ের উপর একটি ফোঁটা, হায়ের উপর একটি ফোঁটা, হায়ের উপর একটি ফোঁটা। এটা হলো শেষে, এটা মাঝখানে, এবং এটা শুরুতে, অর্থাৎ ডান দিকে যদি শুরু হয় সেই ক্ষেত্রে খ এরূপ হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সিন। আমরা জানি যে এই হরফটি হলো সিন। তিনটি আলের পর আরেকটি একটু দীর্ঘভাবে আরেকটি বক্ররেখা বাম দিকে বেরিয়ে গেছে, বর্ধিত হয়েছে, এটি হলো সিন। তবে সিনের মূল চেনার বিষয় হলো যে এই তিনটি আল। আমরা যদি শব্দের শুরুতে সিন দেখি যে এইভাবে তিনটি আল আছে, তাহলে আমরা বলতে পারি যে এটি হলো সিন। আর শব্দের মাঝখানে হলে হবে এরূপ তিনটি আল দেখেই আমরা বুঝতে পারি যে এটি হলো সিন। আর শব্দের শেষে হলে এই পূর্ণাঙ্গ সিনের আকৃতিটি আমরা দেখতে পাব। আমরা যদি একটু উদাহরণ হিসেবে এই সিনের উদাহরণ দিই, তাহলে আমরা বলতে পারি যে সিন যখন শব্দের শুরুতে থাকবে তখন সে এরূপ হবে। সিনের পরে যদি আমরা লাম, তারপরে আইন ব্যবহার করি, তাহলে আমরা দেখতে পেলাম যে এই তিনটি আল, 1 2 3, এই তিনটি আল দেখেই আমরা বুঝে ফেললাম যে এটি হলো সিন। কিন্তু সিন যদি মাঝখানে থাকে, যদি আমরা লাম সিন আইন ব্যবহার করি, তাহলে কীরূপ হবে যে লাম এরপরে সিন